প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন এমন একজন চিকিৎসক যিনি বাংলাদেশে যেদিন থেকে করোনা হসপিটাল, কোভিড হসপিটাল উদ্বোধন করা হয় সেদিন থেকেই সেবা দিয়ে আসছেন এবং বিরামহীনভাবে তিনি সরকারি চাকরিতে রয়েছেন কুর্মিটোলা জেনারেল হসপিটালে। তার পাশাপাশি তিনি করোনার সময় যে কোয়ারেন্টাইন বা আইসোলেশনের বিষয়টি থাকে চিকিৎসকদের, সেই সময়টিতেও প্রাইভেট প্রতিষ্ঠানে সেবা দিয়ে এসেছেন, কোভিড হসপিটালে সেবা দিয়ে এসেছেন। ডক্টর মাহমুদ হোসেন, চিফ কোঅর্ডিনেটর, এএমজেড কোভিড কেয়ার সেন্টার, এবং তিনি একজন ফ্রন্টলাইন কোভিড ফাইটার, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। দর্শক, আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। সাইম, ভালো আছো? জি, আপনাকে আমরা বেশ কিছুদিন আগেও পেয়েছিলাম। কোভিড নিয়ে আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন আপনার মূল্যবান সময় থেকে। আজকে আমরা আবার পেয়েছি আপনাকে। আজকে জেনে নিব কোভিডের, সেদিন কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কোভিডের লক্ষণগুলো নিয়ে বা কিভাবে আমরা নির্ণয় করতে পারি, কিভাবে চিকিৎসাতে যেতে পারি, সেই বিষয়গুলো সংক্ষেপে আমরা আজকের আলোচনায় আনবো। তবে জেনে নিব বর্তমান পরিস্থিতি আসলে কি, যেটি কি কমে আসছে নাকি বাড়ছে, কোন অবস্থায় রয়েছে? খুবই উপযোগী একটা কোশ্চেন করেছো সাইম। আসলে আমরা যেটা ভেবেছিলাম ফ্যাক্ট যে কোভিড যেভাবে গত 6 মাস যাবৎ বাংলাদেশে বিচরণ করেছে, একটা ইমিউনিটি, মাস লেভেল ইমিউনিটি তৈরি হয়ে যাবে বাই দিস টাইম। কিন্তু আনফর্চুনেটলি সেই ইমিউনিটিটা কিন্তু এখনও সেই লেভেলে যায়নি, হার্ড ইমিউনিটি যেটাকে আমরা বলি আর কি। তো কোভিডের বর্তমান যে পরিস্থিতিটা, সেটা আসলে একটু এই মুহূর্তের জন্য আমি মনে করছি যে এটা একটু নাজুক পর্যায়ে আছে। কারণ এখনকার যে সমস্ত রোগীগুলো আমরা পাচ্ছি, সেই রোগীগুলোর কিন্তু একটু প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আগের যে উপসর্গ ছিল, এই উপসর্গ বাইরে কিন্তু বেশ কিছু উপসর্গ নিয়ে কিন্তু কোভিড রোগীরা আসছে। তো তুমি জানো যে কোভিড, তুমিও নিজেও কাজ করছো, তুমি জানো যে কোভিডের যে সমস্ত উপসর্গগুলো নিয়ে আমাদের রোগীরা আসে, তাদের মধ্যে কিছু কিছু বিষয় কিন্তু আগে অবধারিতভাবে আমরা দেখেছি যেগুলো আসছে, যেমন পালমোনারি এম্বোলিজম নিয়ে আসছে, বা তার এমআইএস, মাল্টি ইনফ্ল্যামেটরি সিনড্রোম নিয়ে আসছে, অথবা তার লিভার ডিসফাংশন নিয়ে আসছে, একেআই, একুট কিডনি ইনজুরি, এগুলো হচ্ছে। বাট এরপরেও এখন যেটা দেখছি যে এইটার পোস্ট কোভিড সময়ে তার কিন্তু বেশ কতগুলো কমপ্লিকেশন হচ্ছে। তার মধ্যে একটা অন্যতম, রিসেন্টলি আমরা বেশ কিছু কেস পেয়েছি, ডিভিটি ডেভেলপ করেছে। আমরা যেভাবে যদি স্যার আমাদের সহজ করে বুঝিয়ে বলেন যে ডিভিটি আসলে কি? ডিভিটিটা আসলে হচ্ছে একটা ডিপ ভেনাস থ্রম্বোসিস। এটা হচ্ছে যে আমাদের তো রক্তনালী দুই ধরনের, জানো, একটা হচ্ছে ধমনী এবং একটা শিরা। তো শিরার মধ্যে যদি রক্তটা জমাট বেঁধে যায়, তো সেটাকে আমরা বলি ডিভিটি, ডিপ ভেনাস থ্রম্বোসিস। তো লক্ষণগুলো কিরকম হতে পারে? যেমন এটা সাধারণত পায়ে আমরা বেশি পাই, এবং সেই পায়ে পাটা ফুলে যায়, ব্যথা করে, এবং এই রক্ত জমাটটা পা থেকে কিন্তু ট্রাভেল করে, অর্থাৎ বেয়ে উপরের দিকে উঠে হার্টে যেয়ে দেন এটা আবার পালমোনারি এম্বোলিজম বা ফুসফুসে যে শিরা, হার্টে আসছে, ফুসফুসে ব্লক করে দিচ্ছে আর কি, এবং তাতে কিন্তু সাডেন তার ডেথ হতে পারে। তো এই উপসর্গগুলো কিন্তু পাচ্ছি। এছাড়া কোভিডের বর্তমান যে স্ট্রেনটা, আমার কেন যেন মনে হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট স্ট্রেন কিনা। কারণ আগের স্ট্রেনে আমরা যে চিকিৎসা পদ্ধতি শুরু করেছিলাম বা যে চিকিৎসা পদ্ধতি দিয়েছিলাম, সেই চিকিৎসা পদ্ধতিতে কিন্তু অনেকেই সেভ হয়েছে, কাজ করেছে ওষুধগুলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই ওষুধগুলো ঠিক আগের লেভেল অনুযায়ী কিন্তু কাজ করছে না। সো আমাদের পেশেন্ট পেশেন্ট লাইফ সেভিংটা কিন্তু আমাদের জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। পেশেন্ট কিন্তু খুব ডিটোরিয়েট করছে এবং খারাপের দিকে চলে যাচ্ছে আর কি। তো সেটা দেখে আমরা মনে করছি যে কোনো একটা নতুন স্ট্রেইন অ্যাটাক করলো কি না, যে কারণে পেশেন্টের এত দ্রুত ডিটোরিয়েশন হচ্ছে। জি, ধন্যবাদ স্যার। দুটি পয়েন্ট আলোচনায় আসলো, তিনটি পয়েন্ট মূলত। একটি হচ্ছে যে আপনি বলছিলেন যে এখন পরিস্থিতিটা কিছুটা নাজুক। তার কারণ হচ্ছে যে কেসের সংখ্যা আবার কিছুটা বৃদ্ধি পাচ্ছে। মাঝখানে যেটি কিছুটা কমে আসা শুরু হয়েছিল, তার সংখ্যা কিছুটা বাড়ছে। সাথে ভাইরাস বা রোগের গতি প্রকৃতিতে কিছু চেঞ্জ আপনারা পাচ্ছেন।
যে আগে যেরকম রোগটি যেভাবে আপনারা চিকিৎসা শুরু করলে হয়তো কমে আসছিল, এখন সেটি নিয়ন্ত্রণে রাখা কঠিন হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে বা কিছু রোগীর ক্ষেত্রে, এবং কিছু জটিলতার কথাও আপনি বলছিলেন। তো যদি এবার আসি যে সার্বিক পরিস্থিতি নিয়ে, যে কোভিড হসপিটাল কিন্তু এখন সংখ্যা কমিয়ে দেবার চেষ্টা করা বা চিন্তা করা হচ্ছে নীতি নির্ধারকদের ভেতর থেকে, যেহেতু কোভিডের আক্রান্তের হার অফিসিয়ালি কমে আসছে, তো সেটি কমিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে। আর যদি আরেকটি বিষয় আপনার মতামত নিয়ে নেই, যে ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে এখন কোন দিকে বিস্তার বেশি লাভ করছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের অভিজ্ঞতা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ঢাকার বাইরে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং আমরা আমাদের এই কোভিড সেন্টার AMZ হাসপাতালের যে রোগীগুলো পাচ্ছি এখন কিন্তু ম্যাক্সিমামই ঢাকার বাইরে। অর্থাৎ আগে যে ঢাকা, তুমি জানো যে ঢাকা একটা ঘনবসতি সম্পন্ন শহর, এই শহরে কোভিড যেরকম দ্রুত ছড়িয়েছিল, তো এইটার তুলনায় এখন কিন্তু ঢাকার বাইরের জেলাগুলো যেমন তোমার নোয়াখালী, ফেনী, চিটাগং বা সিলেট, ওদিকে ময়মনসিংহ, জামালপুর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা প্রচুর রোগী পাচ্ছি আর কি। এবং এটার বিস্তারটা কিন্তু এখন ঢাকার বাইরে আরও বেশি বিস্তার করেছে। তো আর কোভিড এদের যে রেসপন্সটা আর কি, যে ধরনের আমরা আগে ট্রিটমেন্ট দিয়ে যে রেসপন্সটা পাচ্ছিলাম আর কি, এখন কিন্তু সেই রেসপন্সটা সেই মাত্রায় আমরা পাচ্ছি না। অর্থাৎ আগে আমরা যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করেছিলাম, সেই ওষুধগুলোতে যেটা কার্যকরী ছিল সেটা কিন্তু এখন কেন যেন সেরকম কাজ করছে না। টেস্টের সংখ্যা কমে আসছে, এবং টেস্টের প্রতি অনীহা কি তৈরি হয়েছে কিনা, বা টেস্টের প্রতি অনীহা থেকে যে রোগ হয়তো ধরা পড়লো না, অ্যাডভান্সড অবস্থায় রোগটি বাড়তি অবস্থায় এসে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, সেটিকে একটি এই যে বাড়তি ঝুঁকি তৈরি করছে কিনা? এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি বলেছো, সেটা হচ্ছে যে টেস্টে আগে যেরকম মানুষ উৎসাহ উদ্দীপনা সহকারে টেস্টগুলো করতো, অর্থাৎ সে কনসার্ন ছিল, সে মানে তার প্রতি সে খুবই উৎসাহী ছিল যে টেস্ট করে দেখি যে আমার করোনা হয়েছে কিনা। তো ওই যদি তার করোনা হয়ে থাকে তখন সে আইসোলেশনে যেত, যার ফলে তার থেকে ইনফেকশনটা যেত না অন্যদের। কিন্তু এই গত কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি টেস্টের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্য হারে বেশ কম হচ্ছে, এবং জনগণ যে আগের মতো যে টেস্টগুলো করবে সে ধরনের কিন্তু ভিড় পরিলক্ষিত হচ্ছে না। তো এটা অবশ্যই একটা চিন্তার বিষয় আর কি, কারণ গণসচেতনতা যদি না থাকে তাহলে কিন্তু তোমার সংক্রমণ রোগ কিন্তু প্রতিরোধ করাটা বেশ টাফ। যে কোনো সংক্রমণ রোগ প্রতিরোধ করার যদি বেশ কতগুলো পদ্ধতি আছে। কোভিডের ক্ষেত্রে যেটা আমরা জানি যে হাত বারবার পরিষ্কার করা, হাত যেন নাকে না যায়, মাস্ক ব্যবহার করা, এবং সামাজিক দূরত্ব মেনটেন করে চলা, সেগুলো কিন্তু এখন কিন্তু জনগণের মাঝে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এটা হয়তো জনগণ এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে এই রোগটা যেভাবে বিস্তার করে সেই বিস্তারের গতিবিধি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু জনগণকে এখন সচেতনতাটা আবারও বাড়াতে হবে। এবং এই বিষয়ে আরেকটা বিষয় তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, যে আগে ট্রান্সপোর্টেশন যেটা হতো আর কি, অর্থাৎ পাবলিক সার্ভিসগুলো, পাবলিক বাস, এগুলোতে যেমন জনগণ আগে চলাচল করতো কোভিডকালীন সময়ে খুব প্রাথমিক অবস্থানে, সেই চলাচলটা কিন্তু এখন দেখা যাচ্ছে আবারও ভিড় বেড়ে যাচ্ছে, আবারও মানুষজন গাদাগাদি করে কিন্তু চলাচল করছে, পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যার ফলে যেটা হয়েছে যে এটার বিস্তারটা কিন্তু আবারও সেইভাবেই চলে যাচ্ছে। তো এই ব্যাপারে জনগণকে আবারও সচেতন হতে হবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের উচিত হবে যে জনগণকে আবারও মাস মিডিয়ার মাধ্যমে সচেতনতার প্রতি গুরুত্ব দেওয়া, এবং পাশাপাশি কিছু আইন, যে আইনগুলো বা যে ব্যবস্থাগুলো সরকার আগে নিয়েছিলেন যে কঠোরহস্তে, সেগুলোতে কিছুটা হলেও ফিরে আসতে হবে। যদি ঢালাওভাবে যদি জনগণকে আগের পূর্বের অবস্থায় যদি ফিরে আনানো হয় তাহলে যেটা হবে এটা খুব দ্রুত আবার স্প্রেড করবে। তো সেই স্প্রেডের ফলে কিন্তু ক্যাজুয়ালিটি বা ফ্যাটালিটির সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পরিস্থিতি কি রয়েছে? ইন্ডিয়াতে কিন্তু আগে থেকে কেস সংখ্যা বাড়ছে এবং ফ্যাটালিটি বা ক্যাজুয়ালিটির সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা ইন্ডিয়া গভর্নমেন্ট হয়তো শৈথল্য দেখিয়েছিল যে কোভিড হয়তো নিয়ন্ত্রণে আসছে, আমরা এখন সব কিছু আগের অবস্থায় চলে যাই, পূর্বের অবস্থায় যদি আমরা এখন না যাই তাহলে হয়তো ইকোনমিক স্থবির হয়ে যাবে, হয়তো সেটা গভর্নমেন্ট পলিসি হতে পারে। তো কিন্তু সেই কারণে কিন্তু এটা কিন্তু খুব দ্রুত আবার মানুষের মাঝখানে চলে আসছে। টেস্টের বিষয়ে আপনি কথা বলছিলেন যে
করোনা টেস্টের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে, টেস্টের হার কমে এসেছে এবং যার ফলে দেরিতে রোগটি নির্ণয় হচ্ছে এবং রোগ বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে রোগীরা হাসপাতালে আসছে, যে যখন তাদেরকে সাহায্য করা কঠিন হয়ে যাচ্ছে। টেস্টের বিষয়ে কিন্তু কিছু ধারণা আমাদের রয়েছে যে করোনা টেস্ট নেগেটিভ হলে হয়তো করোনা হয়নি, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হয়তো একজন ভদ্রলোক এক সেন্টারে আজকে টেস্ট করিয়েছেন, নেগেটিভ এসেছে, আগামীকালকে আরেকটি সেন্টারে করেছেন, পজিটিভ আসছে। তিনি হয়তো ভাবছেন প্রথম সেন্টারের রিপোর্টটি সঠিক নয়, জাল রিপোর্ট। দুটি প্রশ্ন আপনাকে টেস্ট নিয়ে। খুবই চমৎকার একটা প্রশ্ন করেছো সাইম। তো টেস্টে করোনা টেস্ট যেটা আমরা যদি করোনা ডিটেকশনের জন্য টেস্ট করি তাহলে 2-3 প্রকারের টেস্ট আছে। একটা হচ্ছে ডাইরেক্ট তুমি ভাইরাসটা দেখা, যেটা আমরা RT-PCR বলি, এবং এটা একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে এই ভাইরাসগুলো ডিটেক্ট করা হয়। তো এই টেস্টটা কিন্তু একটু এক্সপেন্সিভ। আর দ্বিতীয় একটা টেস্ট আছে যেটাকে বলি আমরা অ্যান্টিজেন টেস্ট, অর্থাৎ ভাইরাসের কাছ থেকে এক ধরনের প্রোটিন মানব শরীর রক্তের মধ্যে আসে এবং সেটা ডিটেক্ট করে আমরা বুঝতে পারি যে ভাইরাসটার উপস্থিতি। দুটোরই সেন্সিটিভিটি কিন্তু কাছাকাছি, একটা এক্সপেন্সিভ আর একটা লিস্ট এক্সপেন্সিভ। তো সেন্সিটিভিটি অর্থাৎ 100 জন রোগীর মধ্যে যদি ভাইরাসটা থাকে তাহলে 60 ভাগ রোগীর ক্ষেত্রে ওই ভাইরাসটা ডিটেক্ট হবে। তার অর্থ কী দাঁড়ালো? খুব সহজ, যে টেস্ট তুমি করিয়েছ, নেগেটিভ আসছে, এর অর্থ এই না যে তোমার করোনা নাই। অর্থাৎ করোনা নেগেটিভ বলার অর্থ এই না যে তোমার করোনা নাই। সো করোনা পজিটিভ যদি না হয়, তার যদি উপসর্গ থাকে, তাহলে আমরা এই সময়ের জন্য আমরা ধরে নেব তার করোনা। এখন টেস্টে নেগেটিভ আসছে, তাহলে আমরা অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, যেমন তার ব্লাডের কিছু মার্কার বলি আমরা, সেগুলো বেড়ে যায়। এবং তার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হচ্ছে বুকের একটা সিটি করা, সিটি স্ক্যান। তো এই স্ক্যানে কিন্তু যদি আমরা তার ফুসফুসের 2 পাশেই যদি আমরা নিউমোনিয়া পাই, তাহলে এটা 100% কনফার্মলি আমরা বলে দিই এটা করোনা। সো নেগেটিভ মানে অর্থ এই না যে তার করোনা নাই। উপসর্গ যদি থাকে তাহলে অবশ্যই সেই লোকটিকে অন্যান্য পরীক্ষার দ্বারস্থ হওয়া উচিত, যেমন তার ব্লাড পরীক্ষা, একটা সিটি স্ক্যান করে দেখা যে তার বাইলেটাল নিউমোনিয়া আছে কিনা। সিটি স্ক্যান কি প্রথম দিন বা দ্বিতীয় দিনে করলেই কি আমরা আশানুরূপ করোনার যে আলামত তা পেতে পারি, নাকি একটু পরের দিকে আপনারা করতে পরামর্শ না, দিয়ে থাকেন? সিটি স্ক্যানটা করতে হবে একটু পরে, কিন্তু ব্লাড মার্কারটা কিন্তু প্রথম থেকেই কিন্তু বাড়তে পারে। সো সিটি স্ক্যান এবং ব্লাড মার্কারের মাধ্যমে, আর তার যদি উপসর্গ থাকে তাহলে তার করোনা সাসপেক্ট করতে হবে। এবং যদি সিটি স্ক্যানে যদি তার ফাইন্ডিংস পাওয়া যায় আর ব্লাড মার্কার যদি বেড়ে যায়, তাহলে ধরেই নিতে হবে তার করোনা আছে। তার মানে অর্থটা দাঁড়ালো যে RT-PCR নেগেটিভ, উপসর্গ আছে, তাহলে এটা বলা যাবে না যে তার করোনা নাই, বাকিগুলো দেখতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় তুমি প্রশ্ন করেছো যে এক সেন্টারে যে পজিটিভ আসছে আর এক সেন্টারে নেগেটিভ আসছে। এই প্রশ্নটির পিছনে একটি কারণ রয়েছে। আপনি সাম্প্রতিক সময়ে জানেন যে টেস্ট নিয়ে আমাদের দেশে কিন্তু কিছু অনিয়ম হয়েছে এবং সেটি মিডিয়াতে এসেছে এবং তাদের যথাযথ হয়তো আইনের আওতায়ও আনা হয়েছে। এই দুটি বিষয় মিলে যে মানুষের মনে কিন্তু একটি সন্দেহের জায়গা তৈরি হয়েছে। সো যখন এক সেন্টারে নেগেটিভ এসেছে, হয়তো লক্ষণ রয়েছে, তিনি পরে আরেক সেন্টারে করছেন, সেখানে পজিটিভ আসছে, তখন কিন্তু একটি ভুল বোঝাবুঝির তৈরি হচ্ছে। জি, আচ্ছা, দুটো বিষয় কিন্তু তুমি বলেছো। একটা হচ্ছে যে এক সেন্টারে যে রেজাল্ট নেগেটিভ আসছে, আরেক সেন্টারে পজিটিভ আসছে, সেটা আসতেই পারে। যেমন ভাইরাসটা আসলে আমরা ডিটেক্ট করি কোথার থেকে? একটা স্যাম্পলিং করে, সেটা হচ্ছে নাকের সোয়াব অথবা গলার লালা থেকে। তো তুমি যখন টেস্টটা করতে যাচ্ছ সেই মুহূর্তে, বা সোয়াব কালেকশন করছো, সেই মুহূর্তে কিন্তু ওই ভাইরাসের উপস্থিতি ওখানে নাও থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা মিনিমাম পরিমাণ ভাইরাস লোড থাকতে হবে, অর্থাৎ ঘনত্ব থাকতে হবে ভাইরাসের। ওই ঘনত্বটা যদি সেই মুহূর্তে যদি না থাকে তাহলে নেগেটিভ হবে। অন্য জায়গায়, অন্য সেন্টারে যে যখন পরীক্ষা করালো তখন ওই ভাইরাসের ঘনত্বটা ওইখানে বেশি ছিল, কাজেই তার পজিটিভ আসতে পারে, এটা হতেই পারে। আর একটা বিষয় যেটা বলছো, গণমাধ্যমে যেটা এসছে যে কিছু ভুল বুঝাবুঝি আইনের আওতায় আনা হয়েছে, সেটা কিন্তু ছিল এক ধরনের প্রতারণা। সেটা একটু ডিফারেন্ট ইস্যু।
তো ওই আলোচনাটা আসলে আমরা বেশি নাই যাই। জি। তো ওই অর্থাৎ যে লক্ষণ থাকলে এক সেন্টারে নেগেটিভ এসেছে আরেক সেন্টারে পজিটিভ এসেছে, এখানে আসলে ভুল বুঝাবুঝির কিছু নেই। এটি করোনার ক্ষেত্রে এমনটি হতেই পারে। এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার। বেশ কিছু বিষয় অত্যন্ত সাবলীলভাবে এবং সুনির্দিষ্টভাবে আপনার কাছ থেকে জেনে নিলাম। আরও আপনার কাছ থেকে জানবার রয়েছে, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, আজ আলোচনা হচ্ছে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সাথে সাথে করোনার টেস্টের কিছু সীমাবদ্ধতা, চিকিৎসা পদ্ধতি, সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তবে আরও আলোচনা আমরা করব, স্যারের কাছ থেকে আরও কিছু জেনে নেব। তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন অত্যন্ত প্রসিদ্ধ একজন করোনা রোগ বিশেষজ্ঞ ডক্টর মাহমুদ হোসেন, চিফ কোঅর্ডিনেটর AMZ কোভিড কেয়ার সেন্টার, এবং তিনি এই যুদ্ধের প্রথম থেকেই সামনের সারি থেকে যুদ্ধ করে আসছেন কুর্মিটোলা জেনারেল হসপিটালে। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। স্যার, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে টেস্ট নিয়ে, আপনি বলছিলেন যে টেস্টের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। সাথে সাথে যদি আরও সহজভাবে কি রোগটি নির্ণয় করার জন্য কোনো রাস্তা রয়েছে? যে করোনা যদি আমরা বলি যে ধারণা করে নেবার জন্য, যে অনেক যাদের ক্ষেত্রে জ্বর আছে বা গলা ব্যথা আছে, আরও কোনো সহজ কোনো মাধ্যমে আপনারা ধারণা করে নিতে পারেন যে এই রোগটি করোনাতে হয়তো আক্রান্ত? না, আমি তো পূর্বেই তোমার আলোচনায় বলেছি যে টেস্টও সেন্সিটিভিটি 60%। তো টেস্ট করেই যে করোনাকে একদম 100% কনফার্ম করা যাবে তা না, মানে করোনা টেস্ট RT-PCR যেটাকে বলি। তো টেস্ট ছাড়া যদি কারো জ্বর গলা ব্যথা থাকে এবং পাশাপাশি যদি তার অক্সিজেনের মাত্রাটা যদি কমে যায় আর কি, তাহলে মোটামুটি আমরা 100%-এর কাছাকাছি কনফার্ম যে তার করোনা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা নেওয়াটা উচিত। দ্রুত চিকিৎসার অভাবে যেটা হয় যে করোনার কতগুলো কমপ্লিকেশন হয় তুমি জানো, যে একটা কমপ্লিকেশন হচ্ছে তার লাংস ফাইব্রোসিস হয়ে যাওয়া। অর্থাৎ প্রথমে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া থেকে আস্তে আস্তে সেটা ফাইব্রোস্ট হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়, যেখানে অক্সিজেন বাতাস থেকে যে আমরা নিই সেই অক্সিজেনটা কিন্তু লাংসের ভিতর দিয়ে রক্তে যেতে পারে না, শরীরের ভিতরে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তো অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, স্যাচুরেশনটা যদি কমে যায় এবং তার যদি উপসর্গটা থাকে, তাহলে নিয়ার অ্যাবাউট 100% তুমি কনফার্ম থাকবা যে তার করোনা হয়েছে। এটা একটা কিন্তু সহজ পদ্ধতি এবং অনেকের ক্ষেত্রে হয়তো এটি কার্যকরী হবে। বিশেষ করে পেরিফেরি, আমাদের ঢাকা শহরের বাইরের গ্রামাঞ্চলের দিকে এই পদ্ধতিটি কার্যকরী হতে পারে। এবার যদি আসি যে দ্বিতীয়বার করোনা হওয়া, এটি নিয়ে কিন্তু আমাদের মনে বিভ্রান্তি রয়েছে। একটি পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছিল যে দ্বিতীয়বার করোনা হবার ঝুঁকি নেই। তো আপনারা আসলে যেহেতু সরাসরি ফিল্ডে রয়েছেন, আপনার মতামত কি? আসলে আমি একটু দ্বিমত প্রকাশ করব, কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক কেস পাচ্ছি দ্বিতীয়বার কিন্তু করোনা হচ্ছে। প্রথমবার সে করোনা হয়ে ভালো হয়ে সুস্থ হয়ে সে বাসায় ফিরেছে, কিন্তু কিছুদিন পর, সাধারণত 2-3 মাস পরে আমরা দেখছি একই ধরনের উপসর্গ নিয়ে সে কিন্তু আবার হসপিটাল আসছে এবং তার সিটি স্ক্যানেও কিন্তু আমরা ফাইন্ডিংস পাচ্ছি, রক্তে তার যে ব্লাড মার্কার যেগুলো সেগুলো পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু তার অক্সিজেনের স্যাচুরেশনও কিন্তু কমে যাচ্ছে। কাজেই এটা 100% করে বলা যাবে না যে প্রথমবার করোনা হলেই তার দ্বিতীয়বার করোনা হবে না। ধন্যবাদ। একটি বিষয় যেটি যে অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে রোগটি হয়ে গেলে নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি সেটি উৎপন্ন হওয়া শুরু করে এবং সেটি অনেক ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্টভাবে সেই অ্যান্টিবডি থেকে যায়। করোনার ক্ষেত্রে আমরা বিষয়টি কি তাই, যে নাকি অ্যান্টিবডির সংখ্যা কিছুদিন পরে কমে আসছে, তা না হলে দ্বিতীয়বার কি করে সংক্রমিত হচ্ছে তারা? এটা কিন্তু খুবই উপযোগী একটা প্রশ্ন করেছো তুমি। কারণ দেখো, অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে দীর্ঘদিনের কিন্তু একটা গবেষণা হয়েছিল যে তার অ্যান্টিবডিটা কতদিন থাকে। আর করোনার ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা একটা নতুন রোগ, সেই ক্ষেত্রে কিন্তু গবেষণাটা অন প্রসেস, অর্থাৎ গবেষণাটা চলছে। তো এখন অ্যান্টিবডি বারবার টাইটার করে, বা অর্থাৎ বারবার যদি অ্যান্টিবডিটা আমরা দেখি, সেই ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে এসে তার একটা অবস্থানে যাবে যে অবস্থান থেকে অ্যান্টিবডিটা নামবে না, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার যে প্রোটিনটা করোনার অ্যাগেনস্টে। তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো
তাহলে এটা কিন্তু একটা লং প্রসেস। তুমি এখন কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাবে না, কারণ করোনা সম্পর্কে যে সমস্ত আমরা কথাবার্তা বলছি, অর্থাৎ যে সমস্ত গবেষণাগুলো আসছে, সেটা কিন্তু আরও সুদূর প্রসারী অনেক ধরনের গবেষণা হবে। তো গবেষণার কিন্তু একটা পর্যায়ে আমরা আছি। তো সেই অবস্থায় তুমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবে না যে তার অ্যান্টিবডি হয়েছে, কিছুদিন পরে তার অ্যান্টিবডিটা থাকবে কিনা। কারণ ওই পপুলেশনে যদি অ্যান্টিবডিটা তুমি ফলো আপ করো, একটা পর্যায়ে যেয়ে তুমি বলতে পারবা যে না, তার অ্যান্টিবডিটা একটা স্ট্যাটিক লেভেলে গেছে, এখন তার করোনা আক্রমণ থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই অ্যান্টিবডির একটা টাইটার বলে একটা কথা আছে, অর্থাৎ অ্যান্টিবডির যে ঘনত্ব, যে আমার করোনা হওয়ার পরে আমার অ্যান্টিবডির ঘনত্ব এই পরিমাণ হয়েছে, তখন কিন্তু আমরা বলতে পারি যে না, এই ঘনত্ব এই পরিমাণ থাকলে ভবিষ্যতে এর থেকে নিচে নামার সম্ভাবনাটা খুবই কম। তো টাইটারও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবার ক্ষেত্রে টাইটার একরকম হবে না। যারা মৃদুভাবে হয়তো আক্রান্ত হয়েছিল তাদের ক্ষেত্রে যে অ্যান্টিবডির ঘনত্ব বা টাইটার থাকবে, যারা অনেক তীব্রভাবে আক্রান্ত হয়েছিল তাদের ক্ষেত্রে অবশ্যই বেশি থাকার কথা। এবার যদি আসি যে চিকিৎসার ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, যে যেহেতু আমি এই কোভিড রোগীদের সেবা দেবার চেষ্টা করছি, যে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ওষুধের প্রেসক্রিপশন ঘুরে বেড়াচ্ছে, যে তাতে দেখা যাচ্ছে 2-3টি অ্যান্টিবায়োটিক রয়েছে। অ্যান্টিবায়োটিকের কি এই ক্ষেত্রে খুব জোরালো ভূমিকা প্রমাণিত হয়েছে? আচ্ছা, দেখো, জিনিসটা হচ্ছে ভাইরাস, তো তুমি অ্যান্টিবায়োটিক কেন দিবা? অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিব্যাকটেরিয়াল, অর্থাৎ ব্যাকটেরিয়া অ্যাগেনস্ট উইপন। হ্যাঁ, ভাইরাসের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব কখন দিব? যখন আমার ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার সম্ভাবনাটা থাকবে। তো ব্যাকটেরিয়া আক্রমণ হওয়ার সম্ভাবনা নাই, আর ব্যাকটেরিয়া আক্রমণ হয় নাই, অ্যান্টিবায়োটিক দেওয়ার তো কোনো যুক্তি নাই। তো আমরা যে কাজটা করি, যে ব্যাকটেরিয়ার প্রবল আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শরীরের ইমিউনিটি কমে গেছে ভাইরাসের আক্রমণে, কাজেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিই, এবং সেটা কিন্তু একসাথে 3-4টা অ্যান্টিবায়োটিক তো দূরের কথা। সাধারণত আমরা প্রোটেক্টিভ ওয়েতে সেকেন্ডারি ইনফেকশনটাকে কমানোর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ তার ঝুঁকি আছে দ্বিতীয় মানে ব্যাকটেরিয়া আক্রমণ হওয়ার, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক চয়েস করতে পারি, এবং সেটা কিন্তু রাইট চয়েস হতে হবে। আমি যদি একটু ঠাট্টা ছলে বলি, উড়াধরা কিন্তু অ্যান্টিবায়োটিক তুমি দিতে পারো না, আর 3-4টা অ্যান্টিবায়োটিক তো প্রশ্নই ওঠে না। তা আমাদের কাছেও অনেক প্রেসক্রিপশন আসে, আমরা দেখি একই সাথে তারা 3টা অ্যান্টিবায়োটিক দিয়েছে। এটা আসলে একেবারে ইললজিক্যাল। আই ডোন্ট থিঙ্ক যে এভাবে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োগ করা উচিত। সেই ক্ষেত্রে আসলেই আপনার কি পরামর্শ থাকবে যে সোশ্যাল মিডিয়া থেকে একটি পর্যায়ে আসলে প্রেক্ষাপট ভিন্ন ছিল, যখন বাস্তবতাটা এরকম ছিল যে প্রাইভেট চেম্বার বন্ধ ছিল এবং রোগীদের চিকিৎসকের কাছে সরাসরি যাবার হয়তো সুযোগটি খুবই সীমিত ছিল, যে চিকিৎসক এবং রোগী দেখা হয়তো হচ্ছিল না, তখন যোগাযোগ মাধ্যমে, মোবাইলে মেসেজের মাধ্যমে কিছু ওষুধের নাম ছড়িয়েছে এবং রোগীরা সেটি নিজেরাই সেবন করতে থাকে, এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু তা থেকে কিছু সাইড ইফেক্টও পেয়েছি, অথচ ওষুধগুলো প্রমাণিত এখনও হয়নি, বা খুব আশার আলো দেখিয়েছে বলেও এরকম কোনো তথ্য নেই যে এই ওষুধগুলো খেয়ে কমে গিয়েছে। তো আপনি বলছেন যে কেউ করোনার মতো উপসর্গ হলে নিকটস্থ একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেয়ে চিকিৎসা নেবার জন্য। এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার। এবার যদি আসি সব থেকে যে বিষয়টি এখন বার্নিং, তা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে? ভ্যাকসিন তো এটা অ্যান্টিডোট, এবং এটা করোনার জন্য একেবারে ডাইরেক্ট উইপন। অর্থাৎ তুমি যদি ভ্যাকসিনেশন করে ফেলো, তাহলে করোনা ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারবে না। দ্য বেস্ট ট্রিটমেন্ট প্রসেস। তো ভ্যাকসিন নিয়ে তো দীর্ঘদিন যাবৎ কাজ হচ্ছে। তো আমরা মাঝখানে শুনেছিলাম যে অক্সফোর্ড যে ভ্যাকসিনটা, বাট তার কিছু সাইড ইফেক্টের কারণে সেটা বন্ধ হয়েছিল, আবার শুনেছি যে এটা চালু হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় আশার আলো। রাশিয়া একটা ভ্যাকসিন তৈরি করেছে, সেটা নাকি বেশ কিছু জায়গায় বেশ ভালো ফলপ্রসূ রেজাল্ট পেয়েছে, তো সেটাও কিন্তু একটা বড় ধরনের আশার আলো। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশও, এটা আমি কিছু মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে কোনো একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিন্তু অ্যানিমেলের উপর কিন্তু প্রয়োগ করেছে, এবং তাতে নাকি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য কিন্তু বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হবে যদি ওই ভ্যাকসিনটা হয়, কারণ ওই দেশীয় ভ্যাকসিন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু সব দিক দিয়েই কিন্তু জনগণ উপকৃত হবে। দামে সস্তা হবে, সরকার প্রচুর পরিমাণে দিতে পারবে, সহজলভ্য হবে, এবং নিঃসন্দেহে এটি আমাদের একটি আশার আলো যে ভ্যাকসিনটি সফল হোক না হোক,
আমাদের একটি প্রতিষ্ঠান যে এগিয়ে এসেছে, চেষ্টা করছে, সেটিও কম নয়। এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার ভিতরে আপনি আমাদের সময় দিয়েছেন। হয়তো আপনি এখনই অনুষ্ঠান শেষ করে আবার চলে যাবেন কোভিড রোগীদের চিকিৎসায়। আপনার জন্য শুভকামনা রইল। আজ আয়োজনটি এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সাইম তোমাকে, ধন্যবাদ এসএটিভি এবং এসএটিভি পরিবার বর্গকে, এবং যারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি দেখেছেন সেই দর্শকদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক, আজ আবারও আলোচনা হলো করোনা নিয়ে। আপনারা আশা করি আলোচনা থেকে বেশ কিছু তথ্য আপনারা পেয়েছেন। সবার শেষে যে কথাটি আবার বলবো, দর্শক, করোনা রোগীর বিশ্বের অনেক দেশে কিন্তু আমরা দেখেছি যে সেকেন্ড ওয়েভ এসেছে। আমাদের দেশে যাতে সেই ধরনের কোনো বিরূপ পরিস্থিতি তৈরি না হয়, তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে বাইরে গেলে আমাদের দূরত্ব মেনটেন করে চলতে হবে, হাত বারবার ধুতো করতে হবে এবং মাস্ক পরে থাকতে হবে। সেই আশায় বাংলাদেশ করোনা যুদ্ধে জয়ী হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।